টানা তাপপ্রবাহে ক্ষতির মুখে কৃষি ও প্রাণী সম্পদ। আগামী মাসে বৃষ্টি হলেও কমবে না গরম। রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর, আজও দুর্ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন আহতরা। এবং দেশে ফিরলেন মিয়ানমারে বন্দী ১৭৩ বাংলাদেশি। Sponsored by RR Kabel and Online Properties Limited. এটি নিউজ দেখছেন। সারা দেশের সবশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই দেশের আবহাওয়া পরিস্থিতির খবর। দেশের বিভিন্ন জেলায় যে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে তা আরও কয়েকদিন থাকবে। এর মধ্যে কিছু জায়গায় বৃষ্টি হলেও তাতে গরম কমবে না। মে মাসে বৃষ্টি হলে অবস্থার কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং বাগেরহাট এই এলাকাগুলোতে আপনার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রাজশাহীর অবশিষ্টাংশ, রংপুর, খুলনা, ঢাকা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে আপনার মাঝারি থেকে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ধারাটা অব্যাহত থাকবে এবং বিগত ২৪ ঘন্টায় বিশেষ করে গত রাত্রে চুয়াডাঙ্গায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু এই বৃষ্টিপাতের ফলে যেটা হবে যে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই। কমলে পরে সাময়িকভাবে কিছুটা কমবে, কিন্তু পরবর্তীতে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি বৃষ্টিপাত হয় তখন কমবে, কিন্তু সহসাই এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। যদিও হয় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে, কিন্তু ওটার দ্বারাই সামগ্রিকভাবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আমরা আশা করতেছি যে মে মাসে তুলনামূলকভাবে এপ্রিলের চেয়ে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে, তখন হয়তো একটু সহনশীল পর্যায়ে চলে আসবে। সারা দেশে চলা টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বড় ধরনের ক্ষতির মুখে কৃষি ও আমের উৎপাদন এবং মৎস্য ও প্রাণী সম্পদ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরে সারা দেশে তীব্র তাপদাহ, গরমে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গলে যাচ্ছে সড়কের পিচ, ফলে আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার। এমন গরম, ঘাস গাড়নো, ঘাসের গাছ ছায়া পাইনো, গাছ সুতি পেল। হিট স্ট্রোকে সাভারে মারা যাচ্ছে মুরগি, কমে গেছে ডিমের উৎপাদন। তার উপর লোডশেডিং খামারিদের বিপদ আরো বাড়িয়ে দিয়েছে। গরমের কারণে বিদ্যুৎ থাকে না বেশি। ডিমের দাম কমে গেছে, এক প্রতি ডিম প্রতি ২ টাকা, ২.৫ টাকা, ৩ টাকা কমে গেছে। গাইবান্ধায় বিভিন্ন রোগ ও হিট স্ট্রোকে মারা যাচ্ছে গরু। জেলাটিতে এ পর্যন্ত হিট স্ট্রোকে 10টি গরুর মৃত্যু হয়েছে। গরম থেকে গবাদি পশু রক্ষায় সরকারিভাবে করা হচ্ছে মাইকিং। মৌসুমের শুরুতেই তীব্র তাপদাহের কারণে মোংলা ও উপকূলীয় এলাকায় মরে যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। ফলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষিরা। তীব্র খরা ও প্রচণ্ড তাপদাহে নওগাঁয় ঝরে পড়ছে আম। ফলে আম উৎপাদনে বিপর্যয়ের শঙ্কায় আম চাষি ও ব্যবসায়ীরা। খুলনা ও পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে একটানা তীব্র দাবদাহের ফলে চিটা হয়ে যাচ্ছে ধান। গরমে ফসলের ক্ষতি ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রতিকার বিষয়ে কৃষকদের সাথে সরেজমিনে খুলনার কৃষি জমি পরিদর্শন করেছেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। তবে তাপপ্রবাহে সারা দেশের মানুষ দুর্ভোগে থাকলেও ব্যতিক্রম হাওরে। তাপপ্রবাহের কারণে আগেভাগে পাকছে হাওরের ধান। এরই মধ্যে ৪৫ ভাগ ধান কাটা শেষ। আবহাওয়া ১ সপ্তাহ এরকম থাকলে ধান কাটা শেষ হয়ে যাবে। ধান আল্লাহ দিলে ভালো হয়েছে। আবহাওয়া ভালো আছে, আরো যদি ১০-১২টা দিন যায় রৌদ্রটা থাকে আরো ভালো হবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অব্যাহত তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দেশের কয়েকটি জেলায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮:৩০টায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন বাজার ঈদগাহ মাঠে কয়েকশো মুসল্লি এই বিশেষ নামাজে অংশ নেন। অসহনীয় এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেন তারা। ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠেও সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েকশো মুসল্লি অংশ নেন।
তীব্র তাপদাহ ও খরা থেকে মুক্তির জন্য কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় ইস্তিসকার নামাজ। অংশ নেন কুষ্টিয়া ও আশপাশের এলাকার মুসল্লিরা। মোংলা ঈদগাহ মাঠে শতাধিক মুসল্লি ইস্তিসকার নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মোনাজাত করেন। রানা প্লাজা ট্র্যাজেডি। ভবনের ধসের কোনো চিহ্নই আজ আর নেই। মাটির নিচেই চাপা পড়ে আছে হাজারো শ্রমিকের রক্ত, আর্তনাদ, দীর্ঘশ্বাস। বেঁচে ফেরা আহত শ্রমিকরা কেমন আছেন জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। শিলা আক্তার রানা প্লাজার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভাগ্যক্রমে সেদিন বেঁচে ফিরলেও দীর্ঘ 11 বছর ধরে ধুকে ধুকে চলছে জীবন, যেন অভিশপ্ত এক জীবন। মারপেটে পঙ্গু ছিলাম না, কিন্তু কর্মস্থলে আমরা পঙ্গু হয়েছি। আমরা এর ক্ষতিপূরণ চাই, আমরা সুচিকিৎসা চাই, আমাদের পুনর্বাসন চাই। শিলা আক্তার বা বুলবুলি বেগম, তাদের মতো অনেকে বেঁচে ফিরলেও স্বাভাবিক জীবনে আর ফেরা হয়নি তাদের। মনে দুর্ঘটনার ট্রমা আর শরীরে আঘাত নিয়ে নানা রোগে শোকে এমনই অসহায় বেঁচে থাকা। দুবেলা আহার বা চিকিৎসার নিশ্চয়তাও নেই। একজনের চাকরিতে আমরা 3 জনে চলতেছি এক ফ্যামিলিতে, তার একজনের চাকরিতে 3 জনের তার চলা সম্ভব হয় না। মানে এমনও দিন যায়, মানে মাস শেষে আমাদের 3 বেলা খাওয়া 1 বেলা খেয়ে কাটাইতে হয়। ভবন ধসের কোনো চিহ্নই আজ আর নেই, তবে এই মাটির নিচেই চাপা পড়ে আছে হাজারো শ্রমিকের রক্ত, আর্তনাদ, শেষ নিঃশ্বাস। দিবসটিতে পালন করা হয় নানা কর্মসূচি। দশক পেরিয়ে আবার দিবস আসে, দোষীদের শাস্তির দাবি শেষ হয় না। দীর্ঘ 11 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু এ পর্যন্ত সরকার, বিজিএমই, মালিক পক্ষ কেউ এই দাবি প্রতি কর্ণপাত করেন নাই। এই জায়গাটা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা যেন সরকার করে। 2013 সালের 24 এপ্রিল ঘটে বিশ্বের ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। সাভার বাস স্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবন ধসে প্রায় 1175 জন শ্রমিক নিহত হন। আহত হয় 2000-এরও বেশি মানুষ। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। মিয়ানমারের একটি জাহাজে করে সে দেশে বন্দী থাকা 173 বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আগামীকাল এই জাহাজে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বাংলাদেশে আশ্রিত 285 বিজিপি ও সেনা সদস্যকে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট দিয়েই কিন্তু কক্সবাজারের যে ঘাটটি রয়েছে সেই ঘাট দিয়েই মিয়ানমারে বন্দী থাকা 173 জন নাগরিককে আজকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত যারা বাংলাদেশে এসেছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সরঞ্জাম বা ব্যাগ নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা চলে আসতেছেন, এবং 2 নারীকেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা মিয়ানমারে কারাভোগ শেষে বাংলাদেশে ফেরত এসেছেন। একটু কথা বলতে চাইবো, আপনি কয় বছর ধরে ছিলেন মিয়ানমারে? কয় বছর ছিলেন বলেন? 3 বছর। বাংলা ভাষা বুঝেন না উনি? আচ্ছা, বুঝেন। কয় বছর ছিলেন? আচ্ছা, উনি কথা বলতে চাচ্ছেন না। 2 নারীকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তারাও আসলে মিয়ানমারে বন্দী ছিলেন। সর্বমোট 173 জন বাংলাদেশি নাগরিককে আজকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ প্রশাসনিক যে সকল কার্যক্রম, যাচাই বাছাই সবকিছু সম্পন্ন করার পর একে একে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে, তেমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামীকাল নৌবাহিনীর যে ঘাটটি রয়েছে ইনানির, সেই ঘাট দিয়েই 285 জন বিজেপি অর্থাৎ সেনা সদস্য, মিয়ানমারের 285 জন বিজেপি এবং সেনা সদস্যকে সে দেশে ফেরত পাঠানো হবে, যারা বিভিন্ন সময় মিয়ানমারের অভ্যন্তরে চলমান যে সংঘাত, সেই সংঘাতের কারণে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন, তাদেরকে আগামীকাল ফেরত পাঠানো হবে। এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে এটুকুই ছিল এখানকার সবচেয়ে। বাঁশের বীজ থেকে চাল, সেই চালে রান্না হচ্ছে ভাত। শুধু ভাত নয়, তৈরি হচ্ছে রুটি, পায়েস সহ নানা রকম খাবার। পরিবারের খাদ্যের যোগান দিয়ে বাঁশ ফুলের বীজ বিক্রিও করছেন দিনাজপুরের ফুলবাড়ির কৃষি শ্রমিক সঞ্জু রায়। এমন চাঞ্চল্যকর কাণ্ডে অবাক মানুষ। বিস্তারিত দেখুন দিনাজপুর প্রতিনিধির প্রতিবেদনে। বাড়ির পাশেই বাঁশঝাড়, কঞ্চির ডগায় ডগায় ঝুলছে বাঁশ ফুলের বীজ।
সংসারের খাবারের চাহিদা পূরণে ধানের বিকল্প হিসেবে বাঁশফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে চাল উৎপাদন করছেন সঞ্জু রায়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের কৃষক ছিমল রায়ের ছেলে সঞ্জু। প্রতিদিন বিভিন্ন বাগান থেকে বাঁশের ফুলের বীজ সংগ্রহ করেন সঞ্জু। বাপদাদার কাছে শোনা গল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বের করেন চাল। তাতে মিটছে পরিবারের প্রয়োজন, বিক্রিও করছেন এই নতুন ধরনের চাল। চাউলের বদল বা 40 টাকা কেজি অনুযায়ী চালটা আমি বিক্রি করে দিচ্ছি আর কি, প্রায় 2 মনের কাছাকাছি। দেওয়ার পর সেই চাউলটা আমার 3 দিনে সেল হয়ে গেল আর কি, বিক্রি হয়ে গেল। প্রক্রিয়াটি হলো বাঁশফুল থেকে বীজ বের করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া, তারপর রোদে শুকানো। অবশেষে ধান কলে ছাঁটাই করে পাওয়া যায় অবিকল চালের মতো দানা। সঞ্জুর বাবা মা সহ পুরো পরিবার জড়িত এই কাজে। তারা বলছেন সাধারণ চালের ভাত, রুটি, পায়েসের মতোই এর স্বাদ। বাড়িতে আনে কুটে হয়ে আনে মানুষ, গ্রামের লোক সবাই নেছে খাতে খুব সুস্বাদ। খিচুড়ি আনুছি, পায়েস আনুছি, পোলাও, আমাদের যেটাই আমরা রান্না করা সেটা তো খুব ভালো লাগছে। বিষয়টিকে প্রথমে ছেলে মানুষই ভাবলেও এখন ব্যাপক চাঞ্চল্য আশেপাশে। অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন এই বিরল চাল। সরবরাহ করতে হিমশিম অবস্থা সঞ্জুর। আমরা পাশের বাড়ি এখনো চালগুলো পাইনি, এমন অবস্থা, সবাই নিয়ে গেছে। কৃষিবিদরা বলছেন ধান ও বাঁশ একই প্রজাতি উদ্ভিদ বলে বাঁশের বীজ থেকে চালও পাওয়া যায়। এই চাল ধানের চালের মতোই পুষ্টি সমৃদ্ধ, এটা খাওয়াও যেতে পারে। এটা ভাত হিসেবে, নাস্তা হিসাবে বা অন্য যে কোনো ভাবে এটা খাওয়া যেতে পারে। এটার পুষ্টিমান অত্যন্ত ভালো। সব জাতের বাঁশে ফুল আসে না, আর ফুল আসা মানে বাঁশের জীবনকাল শেষ। তাই এই চাল সম্ভাবনাময় নয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী 8 মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিস চৌধুরী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। আগামী 8 মে উপজেলার প্রথম ধাপের ভোটগ্রহণকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। আপনি রয়েছেন সুবর্ণচরে, নোয়াখালীর সুবর্ণচরে, কেমন দেখছেন প্রচার প্রচারণা? আপনি যেমনটি বলছিলেন, প্রথম ধাপে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে নোয়াখালীর 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে হাতিয়ায় কোনো একজন প্রার্থী, পাশাপাশি অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে। এখানে মূলত এখন এই কার্যত নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদে 8 মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তো এখানে প্রার্থী হচ্ছেন চেয়ারম্যান পদে 2 জন। একজন হচ্ছে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। বিষয়টি আলোচিত হয়, সেটা হচ্ছে যে এই জন্য যে এখানে গত 18 এপ্রিল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সভানেত্রী তিনি স্থানীয় সংসদ সদস্যদের পরিবারের সদস্যদেরকে নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন, কিন্তু শাবাব চৌধুরী চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তো গতকাল এই জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। সেখানে শাবাব চৌধুরী আনারস মার্কার প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানে আজ বেলা 2টার পর থেকে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। প্রার্থীরা তাদের ব্যানার, পেস্টুন বা বিভিন্ন গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করছেন এবং এখানে মাইকিং চলছে। তো আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে 8 মে যে ভোটটা অনুষ্ঠিত হবে নোয়াখালী সুবর্ণচরে, সেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,19,188 জন। এর মধ্যে হচ্ছে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 1,19,178 জন এবং নারী ভোটার হচ্ছে 1,05,609 জন। তো এখানে মোট ইউনিয়নে 8টি ইউনিয়নের 72টি ওয়ার্ডের মধ্যে 61টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। এদিকে প্রচারে নেমেছেন কুষ্টিয়ার প্রার্থীরাও। ছাপার অপেক্ষায় পোস্টার। নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে কুষ্টিয়ার শহরতলি বারখাদা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম।
শরীফ, কুষ্টিয়ায় প্রচার প্রচারণা কেমন? এখনো তো জমে ওঠেনি, আপনার পেছনে দেখা যাচ্ছে কিছুই জমে ওঠেনি। কি দেখছেন আসলে? সবকিছু জানাবেন আমাদের, প্রার্থীরা কি বলছেন, সেই সাথে ভোটারদের কথাও জানতে চাই। টুম্পা যেমনটি বলছিলেন, আসলে কুষ্টিয়াতে প্রচার প্রচারণা এখনো সে অর্থে যেটা যে সরগরম, সেই প্রচার প্রচারণা এখনো শুরু হয়নি। গতকাল প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচারণা নেমেছেন। আপনার মাধ্যমে একটু জানাতে জানেন যে কুষ্টিয়া পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা এবং যশোরের তীব্র তাপদাহে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গেছে। পার্শ্ববর্তী জেলা হওয়ার কারণে এখানেও তাপমাত্রা অনেকটাই 40 ডিগ্রি বা 41 ডিগ্রি কাছাকাছি অবস্থান করার কারণে তীব্র তাপদাহের ফলে প্রার্থীরা ঘরে থেকে বা ভোটাররা সেই অর্থে ঘর থেকে না বের হওয়ার কারণে এই প্রার্থীরা 5টার পরে অর্থাৎ সন্ধ্যার একটু আগে তারা প্রচার প্রচারণে নামেন। সেই অর্থে এখনো সেই প্রচার সরগরমটা শুরু হয়নি, এখনো পোস্টারও দেখা যায়নি। তবে কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে মাইকিং হচ্ছিল, একজন প্রার্থীর পক্ষে মাইকিং প্রচার প্রচারণা নেমেছে। মাইকিং শহরের বিভিন্ন অলিগলি আছে, পোস্টারে এখনো সাটানো হয়নি। সব অর্থে যে প্রচারে যে সরগরম, ভোটাররাও যে চায়ের চুমুকের সাথে আড্ডা দিবেন, ভোটের সেই আড্ডাটা এখনো জমে ওঠেনি। আপনার মাধ্যমে আর একটু জানা যায় যে কুষ্টিয়ায় প্রথম ধাপের যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ 8 তারিখে যে নির্বাচন হবে, সেই 8 তারিখে নির্বাচন কুষ্টিয়া সদর উপজেলায় এবং পার্শ্ববর্তী খুকসা উপজেলায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুকসা উপজেলায় প্রার্থী রয়েছেন মোট 17 জন, এর মধ্যে 6 জন চেয়ারম্যান পদে এবং 8 জন ভাইস চেয়ারম্যান পদে, মহিলা চেয়ারম্যান পদে আছে 3 জন। আমি যে সদর উপজেলায় আছি, সদর উপজেলাতে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে 2 জন আছেন, আর ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও 2 জন আছেন। তো সব সব মিলিয়ে এই প্রচার প্রচারণা এখনও নেই, সে অর্থে এখনও সেই সরগরমটা শুরু হয়নি। কুষ্টিয়ায় যে প্রার্থী প্রতিদ্বন্দ্বী আছেন চেয়ারম্যান পদে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া সদর আসনের এমপি, তার চাচাতো ভাই আতাউর রহমান আতা এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উনি বর্তমান চেয়ারম্যান আছে, তার সাথেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আরেকজন জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ চৌধুরীর সাথে। তো এই ছিল কুষ্টিয়া থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। প্রতীক বরাদ্দের একদিনের মাথায় মাদারীপুরের রাস্তাঘাট ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুনে। মাদারীপুর থেকে আরো জানিয়েছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। এবারের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের 3টি উপজেলা ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় 3টি পদেই একজন করে প্রার্থী থাকায় সেখানে কিন্তু নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 জন নির্বাচিত হয়েছেন। তবে মাদারীপুরের মধ্যে যে সবচেয়ে বেশি যে জমজমাট মাদারীপুরের সদর উপজেলায়, সেখানে 2 হেভিওয়েট প্রার্থী বলা যায় যে সাবেক নৌমন্ত্রী 8 বারের নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান, সে এইবার আনারস প্রতীকে নির্বাচন করছে এবং তারই শাহজাহান খানেরই চাচাতো ভাই সাবেক পরপর 2 বার উপজেলা নির্বাচিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবেলুর রহমান শফিক খান নির্বাচন করছেন। এবং গতকাল প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে বের হয়েছিলেন। তবে আজ যেহেতু নির্বাচন কমিশন থেকে মিছিলের উপর বড় ধরনের মিছিল শোডাউনের উপরে নিষেধাজ্ঞা আছে, সেই কারণে কিন্তু সেই বিষয়টি দেখে নেই, বাড়ি বাড়ি প্রচারণার অংশটা শুরু হয়েছে। আমরা মাদারীপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে রাস্তাঘাটে কিন্তু ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে এবং এবারে লক্ষণীয় বিষয় যে রঙিন পোস্টার থাকার কারণে নেতাকর্মীরা কিন্তু আরো উৎসাহ নিয়ে এগুলো করছে। তো মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। এবারে অন্য খবর। পঞ্চগড় ও মাদারীপুরে 2টি সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 14 জন। সকালে পঞ্চগড়ের বোদা দেবীগঞ্জ মহাসড়কে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত এবং 4 জন গুরুতর আহত হন। ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে রাস্তার একপাশে ছিটকে পড়লে ট্রাক্টরের হেলপার জাহিদ এবং রাস্তার পাশে বসে থাকা নূরজাহান বেগম নামের এক বৃদ্ধা মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে মাদারীপুরের শিবচরের বন্দরখোলা যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন 1 জন। আহত হন বাসের অন্তত 10 যাত্রী। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গোলাম রহমান শিকদার ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ছিল দেশের খবরের সবশেষ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।